প্রেমের ধূলিঝড় পর্ব ১৯। দরজাতে চাবি ঘুরিয়ে লক করে বিছানার ওপর গিয়ে বসল নাইম। ইশারায় তনুজাকে কাছে ডেকে বলল, যেভাবে নিয়ে এসেছেন সেইভাবেই খাইয়ে দিন, না হয় ওইভাবেই ফিরিয়ে নিয়ে যান। দরজা খুলে দিন, আমি চলে যাচ্ছি। হুম, আজ রাতে দরজা খোলা হবে না, এটা আপনার শাস্তি। সবাইকে জানিয়ে দেব আপনি সারা রাত আমার সাথে এক ঘরে ছিলেন। এরপর সবাই মিলে আপনাকে আমার সাথে বিয়ে দিয়ে দেবে। ব্যাপারটা সুন্দর হবে না? তনুজা চোখ উল্টে আসার উপক্রম নাইমের প্ল্যানিং শুনে ভীত শস্ত্র কণ্ঠে বলল, এসব বুদ্ধি কে দেয় আপনাকে? আপনি। আমি? ইয়েস, স্বপ্নে এসে এইভাবেই কুবুদ্ধি দিয়ে যান আপনি। আরও কত কি বলেন? তনুজা ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল। আর কি বলি? নাইম বিছানায় পিঠ এলিয়ে দিয়ে গো ধরে বলল, খিদে পেয়েছে আমার, খাবার মুখে না গেলে কথা পেট দিয়ে বের হবে না। ক্যান আই ট্রাস্ট ইউ? তনুজার মুখোমুখি দাঁড়িয়ে দুর্জয়, চেহারায় মলিনতা, শরীর জুড়ে ক্লান্তির ছাপ। দুর্জয়ের মতো মানুষ দেওয়ালে পিঠ না ঠেকে যাওয়া অবধি যে তার দুয়ারে আসবে না, এ কথা বেশ জানে তনুজা। কোর্টের পাশে অবস্থিত একটা রেস্টুরেন্টের দিকে ইশারা করে বলে সে, খেতে খেতে কথা বলা যাক, ভীষণ খিদে পেয়েছে আমার। না করতে গিয়েও করতে পারল না দুর্জয়। নিজের জন্য তনুজাকে অভুক্ত তো রাখতে পারবে না সে। অগত্যা তনুজার সাথে এগিয়ে গেল সেই দিকে। দুটো লেমনেড একটা দুর্জয়ের দিকে এগিয়ে দিয়ে তনুজা বলল, খেয়ে নিন, গলা শুকিয়ে গেছে, কথা বলতে আরাম পাবেন। দুর্জয় এক ঢোকে শেষ করলো গ্লাসটা। এরপর তনুজার দিকে তাকিয়ে কিছু বলতে গেলে সাথে সাথে একজন ওয়েটার এসে দাঁড়ালো তাদের টেবিলে। দুটো বলে করে রামেন নিয়ে এসে রাখলো টেবিলের ওপর। তনুজা খাবারের দিকে ইশারা করলো, বলল, খেয়ে নিয়ে কথা বলি। দুর্জয় বিরক্ত হলো বেশ। হাতটি পাকে পড়লে চামচিকেতেও যে লাথি মারে, এই প্রবাদ বাক্য বেশ পুরনো। তবে তার বাস্তব প্রতিছবি দেখতে পাচ্ছে সে নিজের চোখের সামনে। তনুজা ইচ্ছাকৃত তাকে এইসবের মাঝে আটকে রাখছে বুঝতে পেরে ধূসর রঙের শার্ট হাতা ফোল্ড করে ঝট করে কাছে টেনে নেয় বোলটা। অতঃপর ভীষণ ব্যস্ত ভঙ্গিতে খেতে শুরু করে খাবারটা। তনুজা আর চোখে তাকায় দুর্জয়ের দিকে। ঠোঁটের কোণে তার ক্ষীণ হাসি। নিজের খাবারের মনোনিবেশ করে মনে মনে ভাবে, আপনাকে এইভাবে খাওয়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না স্যার, মাফ করবেন আমাকে। মিস তনুজা, এখন কি আপনি আমার কথা শুনবেন? তনুজা চোখ তুলে তাকালো। দুর্জয়ের বোলটা ফাঁকা একবারে। মনে মনে হাসল সে, মুখে বলল, জি স্যার বলুন। আপনার একটা হেল্প লাগবে আমার। তনুজা মাথা নেড়ে সম্মতি জানাতেই জাওয়াদ শিকদারকে নিয়ে তার সন্দেহের সব ঘটনা একে একে তুলে ধরল দুর্জয়। যতটুকু সে খোঁজ চালিয়েছে, যতটুকু সে আন্দাজ করেছে, সবটুকু জানালো। সবটা শোনার পর তনুজার মুখভঙ্গি বদলে গেল কেমন যেন। সন্ধিহান কণ্ঠে বলল, আপনার মনে হয় নন্দিতা বেঁচে আছে? শুধু মনে হয় না, আমি শিওর। এতটা শিওর কিভাবে? খেয়াল করে দেখুন, ওই ইনসিডেন্টের পর থেকে জাওয়াদ শিকদার একবারে গা ঢেকা দেওয়ার মতো করে উধাও। ফিরলেন যেদিন, সেদিন তার ফ্যাক্টরিতে রেড পড়েছে। সব কিছু যেন কেমন যেন পাজলের মতো লাগছে না আপনার? তনুজা নিজেও ভাবলো বিষয়টা নিয়ে। খটকা তারও লাগছে, যেন লোকটা এতদিন ইচ্ছাকৃত গা ঢাকা দিয়েছিল আর এখন ফিরে এসেছে, তাও নিজের স্বার্থে। জাওয়াদ শিকদারের মতো মানুষ গা ঢাকা দেওয়ার লোক নয়। তবে কি সত্যিই নন্দিতাকে সরিয়ে রেখেছে সে কোথাও? নন্দিতাকে যদি সত্যিই লুকিয়ে রাখে সে, তাহলে কোনো না কোনো সময় সেখানে যাবেই। আমাদের শুধু অপেক্ষা করতে হবে সেই সময়ের। আমাদের হাতে এত সময় নেই মিস তনুজা। নন্দিতার লাপাতা হওয়া গুনে গুনে 7 মাস চলছে এখন। এর বেশি অপেক্ষা করলে আমার সন্তান বেঁচে গেল, আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। আচমকা তনুজার খেয়াল হলো নন্দিতা অন্তঃসত্ত্বা ছিল। চমকে দুর্জয়ের দিকে তাকালো সে। সাথে সাথে দেখতে পেল একজন অসহায় স্বামী
লাচার বাবার করুণ প্রতিচ্ছবি। এই মানুষটা সেই অহংকারী ঔদ্ধত্যে ভরপুর অ্যাডভোকেট দুর্জয় এহসান না, যার সাদা ধপধপে শার্টের চেয়েও কিরণ ছড়াতো তার ব্যক্তিত্ব, যার বড় বড় পা ফেলে হেঁটে যাওয়া দেখে ক্রাশ খেয়ে বসে থাকতো ল কলেজের সব স্টুডেন্ট, যার রাগী চোখের তাকানো দেখে ঘায়েল হতো অর্ধেক ক্লাসরুম। সেই ব্যক্তিত্ববান পুরুষের আড়ালে লুকিয়ে থাকা একজন নরম হৃদয়ের বাবা, স্ত্রী বিয়োগের শোকে কাতর একজন দায়িত্ববান স্বামীর চরিত্রকে স্বচক্ষে দেখল আজ তনুজা। আফসোস হলো তার, এই মানুষটাকে নিজের করে না পাওয়ার আফসোস, সাথে মুগ্ধতার পরশ বাড়ল তার আরও খানিকটা। বিড়বিড় করে বলল, আপনাকে সব রূপেই এত কেন মানায়? আপনি বিধ্বংসী যেমন বিধ্বস্ত তেমন স্নিগ্ধ। নারী নেশা জাওয়াদ শিকদারের পুরনো এক অভ্যাস। শহরের বাইরে থাকলে এই নারীর স্পর্শগুলো বড্ড মিস করে সে। শহরে বেশ কিছু পার্লার আছে যেখানে বডি ম্যাসাজের নামে অভ্যন্তরে চলে রঙ্গলীলা। সেখানে রেগুলার একজন ক্লায়েন্ট জাওয়াদ শিকদার। নারী শরীরে প্রতি তার কেমন যেন এক পাশবিক টান কাজ করে। না, স্বাভাবিক কোনো নারী পুরুষের টান না, একটা যন্ত্রণার টান, নারী দেহকে যন্ত্রণা দিয়ে পাওয়া সুখের টান। জাওয়াদ শিকদারের এই পশুসুলভ আচরণের জন্যই একটা সময় স্ত্রীর সাথে মূল্যমালিন্য শুরু হয় তার। আঘাতে আঘাতে মানসিক ও শারীরিকভাবে দুর্বল হয়ে স্বামীর থেকে দূরত্ব বজায় রাখতে রোজ রাতে ধূসরকে বুকে টেনে নিয়ে ঘুমাতেন তিনি, যাতে ছেলের বাহানাই হলেও যেন লোকটা তার ওপর অত্যাচার চালাতে না পারে। কিন্তু এর পরিণতি হলো ভয়ঙ্কর। জাওয়াদ শিকদারকে শারীরিক শান্তি দিতে এগিয়ে এলেন তারই আপন ভাইয়ের বউ কামিনী। বস্তি এলাকা থেকে উঠে আসা এক লোভাতুর মহিলা কামিনী। এ সংসারে একমাত্র কর্মকর্তা জাওয়াদ শিকদারকে হাতের বশে করতে হয়ে পড়লেন তার রক্ষিতা। লাবিব শিকদার অবশ্য এসবের কিছুই জানতেন না তখন। স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রীর কথায় অন্ধবিশ্বাসে গলা পর্যন্ত ডুবন্ত সে। পার্লারে ঢুকতেই রিসেপশনের মেয়েটা আলতো হেসে জাওয়াদ শিকদারকে দেখে আজ যে তাদের একটা মোটা অঙ্কের লাভ হবে বুঝতে পেরেই গদগদ হয়ে আমন্ত্রণ জানায় তাকে। ভিআইপি কক্ষের বিছানায় বস্ত্রবিহীন শুধুমাত্র একটা চাদর গায়ে শুয়ে আছে জাওয়াদ শিকদার। আলো আঁধারি পরিবেশে জ্বলছে কয়েকটা সুগন্ধি মোম। পাশে দুজন অল্প বয়সী সুন্দরী মেয়ে মালিশের নানা জিনিসপত্র রেডি করছে। অল্প সময়ের মধ্যেই রুমে পরিবেশ কেমন যেন ঘোলাটে হয়ে উঠল। চোখ জ্বালা করে উঠল, লাল হয়ে উঠল চোখ। নেশা লেগে যাওয়ার মতো ঘোর লেগে গেল যেন সকলের। সাথে সাথে রিসেপশনের মেয়েটা সাথে করে নিয়ে আসে একজনকে, পুরো মুখ ঢাকা, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না যার। সেখানে থাকা দুজন মেয়েকে ইশারায় বেরিয়ে যেতে বলে ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, বেশিক্ষণ সময় নেবেন না ম্যান, খুব বিপদে পড়ে যাব আমি, তাহলে যা করার তাড়াতাড়ি শেষ করুন। তনুজা একটা চকচকে নোটের বান্ডিল মেয়েটার হাতে গুজে দিয়ে ধীর কণ্ঠে বলল, বাইরের দিকটা সামলাও, আর এই খবরটা লিক হলে কি হবে মনে আছে তো? আমার ছেলেটা অনেক ছোট ম্যাম, ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ, আপনি যা বলবেন আমি তাই করব। তনুজা ঠোঁট বাঁকিয়ে হাসল, যেটা দেখতে পেল না সামনে দাঁড়ানো মেয়েটা। শুধু বেরিয়ে যাওয়ার ইশারায় বুঝে ঘর থেকে বেরিয়ে এলো সে। উপুড় হয়ে শুয়ে থাকা জাওয়াদ শিকদারের কোমর পর্যন্ত টেনে দেওয়া চাদরটা আরও খানিকটা ওপরে টেনে দিতে দিতে তনুজা বলল, নন্দিতা কোথায়? জাওয়াদ শিকদার নেশাতুর ভঙ্গিতে পিটপিট করে তাকাচ্ছেন, যে কোনো মুহূর্তে চোখ বন্ধ করে ফেলতে পারে। তনুজার সাথে সাথে ক্যান্ডেলগুলো নিভিয়ে দিল। এর চেয়ে বেশি নেশা চড়ে গেলে জ্ঞান হারাবে সে। তার পেট থেকে আসল তথ্য বের করা সম্ভব হবে না তখন। ঘুটঘুটে অন্ধকারের মাঝে তনুজা বারবার উচ্চারণ করতে শুরু করলো নন্দিতার নাম, জানতে চাইল তার আস্থানা। এক সময় অবচেতন মনে জাওয়াদ শিকদার বলল, ওই শালিকে কোথায় রেখেছি কেউ খুঁজে পাবে না কখনো। জাওয়াদ শিকদার এত কাচ্চা কাজ করে না। হাইওয়ের পাশের জঙ্গল পেরিয়ে যে আমার একটা ডেরা আছে,
কেউ জানে না। কথাটা বলেই জোরে জোরে হাসতে থাকে সে। সাথে সাথে আবারও বলে, শালির যা তেজ, শিকল দিয়ে বেঁধে রাখতে হয়েছে গরুর মতো। পেট বাঁধিয়ে না রাখলে ওই শরীরের তেজ মিলিয়ে দিতাম শালির। তনুজা আর অপেক্ষা করল না। যেটুকু জানার ছিল সে জেনে গেছে। মোমবাতির সাথে মেশানো ড্রাগ খুব বেশি পরিমাণে প্রবেশ করেনি জাওয়াদ শিকদারের শরীরে, তাই শরীর তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে যে কোনো মুহূর্তে। জাওয়াদ শিকদারের হাতে ধরা পড়ার আগে সেই জায়গা ছাড়ল সে। বিগত কয়েকদিন ধরে অজ্ঞাত মেয়েটা নওরিনের সাথেই থাকছে। ধূসর বেশ কয়েকবার মেয়েটার কাছে তার পরিচয় জানতে চাইলেও সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, কোনো উত্তর দেয় না। অবশেষে বিরক্ত হয় ধূসর, বলে, এ কোন আপদ ঘরে টেনে আনলাম। আম্মা, তুমি ওকে বুঝিয়ে সুঝিয়ে ঠিকানা জেনে নিও। এটুকু বলে বেশ তেজ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল ধূসর। মেয়েটা এখনো তাকিয়ে তার যাওয়ার পানে। নওরিন আলতো করে হাত রাখল তার মাথায়, নরম কণ্ঠে বলল, এরা মানুষ ভালো না। আর এই যে ছেলেটাকে দেখছো, এ হলো গোবরে পদ্মফুল। আমি নিজেই তার আশ্রয়ে লুকিয়ে থাকছি এখানে। দুজনকে একসাথে লুকিয়ে চুরিয়ে রাখা ছেলেটার পক্ষে বেশ কষ্টকর হয়ে পড়বে। তুমি বাড়ি ফিরে যাও। বাড়ি থেকে কিছু হয়েছে তোমার? মেয়েটা মাথা নিচু করে ফেলল। চোখের কোটর ভরা জল তার। মাথা নামাতেই টপ টপ করে গড়িয়ে পড়ল তার কোলের কাছে। নওরিন ব্যস্ত হয়ে পড়ল। আগের মতোই কোমল কণ্ঠে বলল, তুমি কি কষ্ট পেলে আমার কথায়? আমি কিন্তু তোমাকে আঘাত দিতে চাইনি। এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। আমি তো তোমার মায়ের মতোই। নওরিনের শেষাক্ত কথাটা শুনে চোখ তুলে তাকালো মেয়েটা। তারপর তার সাথে সাথেই ঝাঁপিয়ে পড়ল নওরিনের বুকে। কাঁধে মুখ গুজে ফুঁপিয়ে কেঁদে উঠল সে। আউটহাউস থেকে বের হয়ে ধূসর সোজা গিয়ে ঢুকলো জাওয়াদ শিকদারের ঘরে। বিছানায় আধশোয়া হয়ে বসেছিলেন তিনি। ধূসরকে দেখে বেশ অবাক হয়ে প্রশ্ন করলেন, কিছু বলার ছিল? চেয়ার টেনে ধূসর বসল ঘরের ঠিক মধ্যেখানে। মনে কৌতূহল দাপিয়ে প্রশ্ন করল, ফুলতলার বাগান বাড়িতে আগুন লাগলো কিভাবে? জাওয়াদ শিকদারকে বেশ চিন্তিত দেখালো। দুভ্রুয়ের মাঝে গভীর খাদ তার। খানিকটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারোর গভীর ষড়যন্ত্র এটা। জলিলকে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারে মারাত্মক পরিমাণে ঘুমের ওষুধ মেশানো ছিল, যে কারণে খাবার অর্ধেক খেয়েই সে গভীর ঘুমে তলিয়ে যায়। বাকি গার্ডদেরও ছুটি দেওয়া হয়েছিল, আর সেই সুযোগেই কেউ ইচ্ছাকৃত এই আগুন লাগিয়েছে। কিন্তু সেই কুত্তার বাচ্চাকে কোনো মতে ধরতে পারছি না। কুলাঙ্গার, জরাজ কোথাকার। সামনে এসে দাঁড়ানোর ক্ষমতা নেই, পেছনে গেম খেলছে কুত্তার বাচ্চা। জাওয়াদ শিকদারের রাগের অগ্নিকুণ্ড স্পষ্ট টের পাচ্ছে ধূসর, আর সেই অগ্নিকুণ্ডের উত্তাপে প্রখরতা স্পষ্ট করতে সাথে সাথে প্রশ্ন করল, পার্টির বেশিরভাগ কাজ ওখানেই হতো না? সেই সব কিচ্ছু নেই, সব ছাই। আমার কোটি কোটি টাকা, কাগজপত্র সব পুড়ে ছাই। কুত্তার বাচ্চাকে শুধু একবার ধরতে পারি, কেটে টুকরো টুকরো করে কিমা বানিয়ে কুত্তাকে খাওয়াবো। সালাদ জানোয়ারের বাচ্চা। ধূসর মনে মনে হাসল ভীষণ, কিন্তু মুখভঙ্গিতে কিঞ্চিত পরিমাণে খুশির টের পাওয়া গেল না তার। উপরন্তু বেশ চিন্তিত ভঙ্গিতে বলল, একটা কথা ভেবে দেখেছ? ফুলবাড়ির গার্ডদের স্পেশাল ইনস্ট্রাকশনে রাখা হয়, আমাদের বাড়ির কারোর পারমিশন ছাড়া তারা ছুটি নেবে না। আর জলিল চাচার খাবারও কিন্তু এই বাড়ি থেকে অর্ডার করা হয়। জাওয়াদ শিকদার পূর্ণ দৃষ্টিতে তাকালেন ধূসরের দিকে, গম্ভীর কণ্ঠে বললেন, কি বলতে চাইছো তুমি? এই কাজ আমাদের বাড়ির কারোর? ধূসর খানিকটা আমতা আমতা করে বলল, তোমার ব্যবসার বিষয়ে আমি কিছু বুঝি না বলেই এই সব জয়েন করি না, কিন্তু এই বাগান বাড়ি কতটা সিকিউরিটিতে রাখা হতো এটা সবই জানি। আমি এইসব বিষয়ে জানি না, তাও মনে যে সন্দেহ হলো সেটা তোমাকে বললাম। বাকিটা বের করা তোমার কাজ। জলিল চাচার খাবার যেখান থেকে এসেছে, শুরুটা তোমার ওখান থেকেই করা উচিত। কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে গেল ধূসর। পেছনে ফেলে রেখে গেল চিন্তাগ্রস্ত ভ্যাবাচাকা খাওয়া জাওয়াদ শিকদারকে। কাঁদতে কাঁদতে ফোপানি খানিকটা
কমে আসতেই নৌরিনকে ছেড়ে উঠে দাঁড়ায় মেয়েটা। আশেপাশে খুঁজতে থাকে কিছু একটা। ছোট ঘর, আসবাবপত্র নেই খুব বেশি। এদিক সেদিক খুঁজেও কিছু না পেয়ে দৌড়ে যায় পাশের ঘরে। টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা বেশ কিছু কাগজ থেকে একটা কাগজ তুলে নেয় একটা কলমও। সাথে সাথে সেখানে বসে লিখতে শুরু করে কিছু। কোনো কারণে মেয়েটা কষ্ট পেয়েছে ভেবে নৌরিন একা ছেড়ে দেয় মেয়েটাকে। আসলে কিছু কিছু আঘাত আমাদের হৃদয়ে এত গভীর ক্ষত দিয়ে যায় যে আমাদের একাকিত্ব প্রিয় হয়ে ওঠে। মানুষের সঙ্গের চেয়ে অন্ধকার ঘর, শূন্য জীবন বেশি ভালো লাগে। এটা প্রয়োজন। একাকিত্ব অর্থাৎ নিজস্বতা। অন্যের সাথে মুখোমুখি না হয়ে বরং আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সত্তার মুখোমুখি হওয়ার মতো। এখানে নিজেকে চেনা যায়, নিজের দুর্বলতার টের পাওয়া যায়, নিজেকে প্রশ্ন করে সেই উত্তর নিজেকেই দিতে হয়। ফলে মনোবলও বাড়ে। তাই একাকিত্ব প্রয়োজন, ভীষণ রকম প্রয়োজন। ঘরের জানালা দিয়ে সোনালি রোদ এসে পড়ছে বিছানায়। নওরিন নির্বিশেষ তাকিয়ে সেই দিকে। আগের চেয়ে শরীরের বেশ উন্নতি হয়েছে তার। শারীরিক আঘাতগুলো শুকিয়ে গেছে সেই কবে। তবে কিছু মানসিক আঘাত গদগদে ঘায়ের মতো দগ্ধ আচ্ছ। স্বামী, ফলে সংসার বিয়োগের শোক, বেঁচে থেকেও নন্দিতাকে একটা ঝলক দেখতে না পাওয়ার শোক নৌরিনকে দিন দিন অতিষ্ঠ করে তুলছে। এই চার দেওয়ালের বন্দিত্ব থেকে কবে মুক্তি পাবে সে জানা না। নিজেকে অনেকটা ইংরেজ শাসনের সময়কার নাগরিক মনে হয়। ঘর কোণে লুকিয়ে অপেক্ষা করছে এই দাপট, এই শাসন কবে শেষ হবে, কবে ইংরেজরা বিদায় নেবে দেশ থেকে। হসপিটালে প্রচণ্ড রকম প্রেশার যাচ্ছে নাইমের। বিগত কয়েক রাত ঠিকমতো ঘুম হয়নি তার। পরপর বেশ কিছু ক্রিটিক্যাল সার্জারি শিডিউল করা একের পর এক। আজ একটা বাচ্চার হার্ট সার্জারি করেছে সে টানা 10 ঘন্টা ধরে। কেসটা প্রচণ্ড রকম ক্রিটিক্যাল ছিল। 5 বছরের একটা বাচ্চা, ফুটফুটে বাচ্চা মেয়ের হার্টে বেশ মেজর সাইজের ফুটো ধরা পড়ে। ওপেন হার্ট সার্জারির নানা জটিলতার কারণে কোনোভাবেই রক্তপাত বন্ধ হচ্ছিল না। টানা 9.5 ঘন্টা শেষে অবশেষে নাইম সাকসেসফুলি সম্পন্ন করে কাজটা। এরপর বাকি সব টুকিটাকি কাজগুলো সাথে সাথে 10 ঘন্টা পার হয়ে যায়। কোমর, পিঠ এমনকি শরীরের প্রতিটা গাঁটে গাঁটে ব্যথা টের পাচ্ছে নাইম। কয়েক রাত না ঘুমোনোর জন্য শরীরও কেমন যেন ছেড়ে দিতে চাইছে। ঘরে ঢুকে তাই ডাইনিং টেবিলের উপর মাথা এলিয়ে দেয় সে। ধীর কণ্ঠে বলে, খালা পানি দাও তো একটু। তনুজা রান্নাঘরেই ছিল। আজকাল কোনো না কোনো একটা পদ নিজে রান্না করে সে। আর আশ্চর্যের ব্যাপার হলো নাইম কখনোই তাকে রান্না করতে দেখে না। তবুও খাবারের প্লেটে যে পদটা চেটেপুটে শেষ হয় সেটা থাকে তারই বানানো। অনেক সময় দেখা যায় ওই এক পদ দিয়েই পুরো ভাত খেয়ে ফেলে সে। তনুজাকে বিশেষ একটা ভঙ্গিতে ইগনোর করে নাইম, আর সেটা হলো নীরবতা। তনুজার সামনে দাঁড়িয়ে থাকলেও একবারে নীরবে নিজের কাজ করতে থাকে নাইম, যেন এখানে সে ছাড়া অন্য কেউ নেই। আজও তার অন্যথা হলো না। খালাকে আসতে না দিয়ে তনুজা নিজে গ্লাসে পানি নিয়ে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। গ্লাসটা নাইমের সামনে ধরলে হাত বাড়িয়ে সেইটুকু নিয়ে এক ঠোকে পুরোটা শেষ করে সে। অতঃপর ক্লান্ত ভঙ্গিতে ঢুকে পড়ে নিজের ঘরে। জঙ্গল ঠেলে ভেতরে প্রবেশ করছে দুর্জয়, জাওয়াদ শিকদার। এই কয়েকটা দিন নিজের ধ্বংস ঠেকাতে মরিয়া। এদিকে বিশেষ হুঁশ নেই তার। আর ঠিক সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্জয় বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। শুনশান নীরবতা ছাপিয়ে খসখস করে পাতার শব্দে দুর্জয় এগিয়ে যাচ্ছে জঙ্গলের অভ্যন্তরে। কোনো রূপ দিক নির্দেশনা ছাড়াই মনের জোরে এগিয়ে যাচ্ছে সে সামনে। যত সামনে এগোচ্ছে নীরবতা আরও গাঢ় হচ্ছে যেন। দুপুর থেকে এখন গোধূলি, গোটা একটা বেলা জঙ্গলের মধ্যে গোলকধাঁধার মতো ঘুরে বেরিয়েছে দুর্জয়। অবশেষে সূর্য যখন তার রক্তিম আভা ছড়াতে ব্যস্ত প্রকৃতিতে, ঠিক সেই সময় বেশ হিংস্রভাবে ডেকে ওঠে একটা কুকুর। দুর্জয় সতর্ক হয়।
শব্দের উৎসের দিকে পা বাড়াতে বাড়াতে বিড়বিড় করে বলে, মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কুকুর। যেখানে কুকুর আছে সেখানে মানুষের গন্ধও আছে। অন্ধকার ধেয়ে আসছে দেখে দ্রুত পা চালালো দুর্জয়। সেই সাথে বাড়তে থাকে খসখস পাতার শব্দ। কোথাও গিয়ে মড়মড়িয়ে শব্দ করে ওঠে। আচমকা দুর্জয়ের পা বাঁধা পড়ে কিছুতে, হোঁচট খেয়ে মাটিতে পড়ে। ব্যথা পায়ে পায়ে বেশ খানিকটা। মাটিতে বসে সামনে তাকাতেই খেয়াল করে বিশাল আকার এক কুকুরকে। তার হিংস্র চোখ, ধারালো দাঁত, শরীরের ক্ষমতা সাধারণ কুকুরের চেয়ে কয়েক গুণ বেশি প্রশিক্ষণীয়, তা এক ঝলকে টের পাওয়ার মতো। অনেকগুলো দিন অভুক্ত থাকার পর খাবার পেলে শেয়াল যেমন ঝাঁপিয়ে পড়ে খাবারের ওপর, কুকুরটাও একই ভঙ্গিতে ঝাঁপিয়ে পড়ল দুর্জয়ের ওপর। দুর্জয়ের বুকের ওপর সামনের দুই পা উঠিয়ে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে পিটবুল টিয়ারার প্রজাতির একটা কুকুর। ওপর থেকে দেখে তাকে যতখানি শান্ত লাগছে, ভেতরে ভেতরে সে ততখানি তপ্ত, ঠিক যেন তার আবাসস্থলে ভুল করে ঢুকে পড়েছে কেউ। দুর্জয় নড়ল না, বড্ড ধীর গতিতে কান থেকে ব্যাগপ্যাকটা সরিয়ে রাখল সাইডে। এরপর এক হাত বাম পকেটে ঢুকিয়ে কিছু একটা বের করার চেষ্টা করছিল। সাথে সাথে মুখের একদম কাছে জোরে শব্দ করে ডেকে উঠল কুকুরটা। অতিরিক্ত ভয় পায় দুর্জয়। সাইডে থাকা ব্যাগপ্যাকটা ডান হাতে উঠিয়ে টেনে নেয় বুকের কাছে। কুকুরটা তেড়ে দাপিয়ে ওঠে তার বুকে। সাথে সাথে পকেটে তার কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গিয়ে চোখ বন্ধ করে সাথে সাথে সেটা স্প্রে করে কুকুরের চোখে মুখে। আলতো চোখ খুলে কুকুরটাকে মাটিতে সাইডে ছটফট করতে দেখে দুর্জয় উঠে দাঁড়ায় আস্তে করে। বাম হাতে ধরে রাখা জিনিসটার দিকে এক পলক তাকিয়ে অসহায় চোখে তাকায় সামনে ছটফট করতে থাকা কুকুরটার দিকে। অনুশোচনায় দগ্ধ হয় তার মন। অবলায় এই প্রাণীটাকে আঘাত দেওয়ার উদ্দেশ্য তার ছিল না। মানুষরূপী কুকুরগুলোর থেকে আত্মরক্ষার জন্য পকেটে পেপার স্প্রে নিয়েছিল সে। কিন্তু কে জানতো অবলা এই কুকুরটা তার শিকার হয়ে যাবে। বেশিক্ষণ এখানে দাঁড়ানো সেফ না। নিজেকে গুটিয়ে নিয়ে আলতো পায়ে সেখান থেকে বিদায় নিল সে, পাছে কুকুরটা টের না পায় তার গতিবিধি। কারণ কুকুরদের ঘ্রাণ শক্তি যেমন প্রখর, তেমন সজাগ তাদের নার্ভ। একটু শব্দ পেলে উদ্ভ্রান্তের মতো ছুটে আসে সেই দিকে। রক্তিম আকাশের লালিময় একটা ছন্নছাড়া পতিত বাড়ির সামনে এসে দাঁড়ায় দুর্জয়। কান্না পাচ্ছে তার ভীষণ, বুক ধড়ফড় করছে। ভেতরে গিয়ে আশাহত হবে না তো? নন্দিতাকে সুস্থ অবস্থায় পাবে তো? অযাচিত চিন্তাগুলোকে মাথা থেকে ঝেড়ে ফেলে সাবধানে ভেতরে ঢুকল সে। একের পর এক ফাঁকা ঘর পেরিয়ে দুর্জয় যখন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে যাবে, এমন সময় শূন্য বুকে ঝড় তোলার মতো করে জঞ্জিরের শব্দ ভেসে আসে সিঁড়ির পেছনের দিকের ঘর থেকে। ঘরটা খেয়াল করেনি এতক্ষণ সে। সাথে সাথে নেমে এলো সে সিঁড়ি দিয়ে। পকেট থেকে পেপার স্প্রে বোতলটা বের করে রাখলো ডান হাতে। অতঃপর পা টিপে টিপে এগিয়ে এলো সেই ঘরের দিকে। দরজায় কোনো লক নেই। দরজার সামনে দাঁড়িয়ে বড় করে একটা শ্বাস টেনে নিল দুর্জয়। ভেতরে ভেতরে নিজেকে প্রস্তুত করলো অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য। অতঃপর বাম হাত বাড়িয়ে ঝট করে খুলে দিল দরজা। চোখ ঘুরিয়ে সামনে তাকাতেই হতবাক সে। পুরনো ধুলোবালির খসখসে মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে দুর্জয়। দুই হাতে মুখ ঢেকে ফুপিয়ে চলেছে সে। নন্দিতা এক হাত পেটে দিয়ে অন্য হাতে দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরেছে। কান্না নিবারণের বৃথা চেষ্টা চালাতে চালাতে ক্ষীণ কণ্ঠে ডাকে, দুর্জয়। দুর্জয় চোখ তুলে তাকায়। নন্দিতা আবারও একই সুরে বলে, কাছে এসো। না, কাছে আসার দরকার নেই। এই যে তোমাকে দেখতে পাচ্ছি, এটাই অনেক। কাছে গেলেই হারিয়ে যাবে তুমি। তুমি ভ্রম। তুমি আমার বেঘোরে দেখা ভ্রম। আমি বাস্তবে তোমাকে ছুঁতে পারবো না। আমি তাই শুধু দেখব, দূর থেকেই দেখব। দুর্জয়ের পাগলামি দেখে হাসল নন্দিতা। একই সুরে বলল, আমি তোমার সত্তা, আমিই তোমার সত্য।
ঠিক যেমন সত্য এ ধরনী, যেমন সত্য এ সাঁঝ, আমি তোমার অস্তিত্বে তেমন এক সত্য। বিশ্বাস করল না দুর্জয়, পাগলের মতো বিড়বিড় করে বলল, মিথ্যা মিথ্যা মিথ্যা। তুমি রোজ আসো কল্পনায়, আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার পাশে বসো। যাব না বলে কথা দিয়েও ঠিক চলে যাও। আবারও চলে যাবে তুমি, আমি কাছে আসবো না, পলকও ফেলবো না চোখের। দেখি এবার কিভাবে ফাঁকি দিয়ে পালাও তুমি আমাকে। নন্দিতা এবার শব্দ করে হাসলো, বিড়বিড় করে বলল, বউয়ের শোকে অ্যাডভোকেট তুর্জয় এহসান পাগল টাগল হয়ে গেল নাকি? কিন্তু মুখে বলল, এই কাছে এসো, দূরত্ব কমাও। আর দূরত্ব সহ্য হচ্ছে না আমার। তুর্জয় তড়িৎ গতিতে চোখ তুলল এবার। তার কল্পনার নন্দিতা তো এসব বলে না, সে তো কথাই বলে না, শুধু মাথার পাশে বসে মাথা নাড়িয়ে তার জবাব দেয়। এ তো তার নন্দিতা, তবে কি এ সত্য? এটা বাস্তব? হাঁটুতে ভর দিয়ে এক পা করে এগিয়ে এলো দুর্জয়। বুক তার মোচড় দিচ্ছে, শরীর কাঁপছে থরথর করে, ঠোঁট দুটো চোখা করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। নন্দিতা দুপা এগিয়ে এলো, দুর্জয়ের মুখটা আলতো করে ধরে কপালে ঠোঁট ছোঁয়ালো নিগুড়োভাবে। এরপর ওভাবেই রয়ে গেল কিছুটা সময়। মুখ যখন তুলল, দুর্জয় কাঁপছে রীতিমতো, ধীর কণ্ঠে শুধু বলল, আমাকে একটু ধরবে? কি ভীষণ রকম আবদার! শরীর কেঁপে উঠল নন্দিতার। আলতো করে ডান হাত রাখল দুর্জয়ের বুকে, বড্ড ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, আছি, আমি আছি। নন্দিতার কোমর জড়িয়ে পায়ের কাছে বসে দুর্জয়। সারা পেটে চুমুতে ভরিয়ে দিয়েছে সে। এখনো তার পাগলামির শেষ নেই। দুর্জয়ের এই রূপ নন্দিতার একেবারে অজানা ছিল। হতবাক হয়ে সবটুকু দেখতে দেখতে দুর্জয়ের চুলের মাঝে আঙুল চালাতে চালাতে বলল, হয়েছে তো, কান্না থামাও। বাচ্চার বাপ বাচ্চাদের মতো কান্নাকাটি করলে আমার বাচ্চাটা কি শিখবে? দুর্জয় হেসে দিল ফিক করে, সাথে সাথে নন্দিতার হাত ধরে করুণ সুরে বলল, আমাকে মাফ করে দিও। নন্দিতা ভ্রু কুঁচকে তাকালো ওর দিকে। সাথে সাথে দুর্জয় আবারও বলল, দুনিয়ার সবচেয়ে খারাপ পিতা আমি। যে সময় তোমার সবচেয়ে আদরের প্রয়োজন ছিল, অনাদরে কাটিয়েছ দিনের পর দিন। আমাদের সন্তানের জন্য কিছু করতে পারিনি আমি। সব সংগ্রাম তোমার একার, সব যন্ত্রণা তোমার একার। নন্দিতা বেশ কষ্ট করে দেওয়ালে ভর দিয়ে মেঝেতে বসল। দুর্জয়ের মুখোমুখি হতেই দুই আজলায় তার মুখটা ধরে তাকিয়ে রইল বেশ অনেকটা সময়। সাথে সাথে ঠোঁট উল্টে বিড়বিড় করে বলল, ইস, কেমন বাজে দেখতে হয়ে গেছে তোমাকে। দাড়িগুলো বড়, মুখ তো আর দেখাই যায় না, সব দাড়ি কোপ। আর এই যে এই চোখ, কত রাত ঘুমোও না। বউ মরে গেছে তোমার? দুর্জয় ক্ষিপ্ত চোখে তাকালো তার দিকে, সাথে সাথে নিজেকে সংযত করতে করতে বলল, আমাকে দেখতে দেখতে তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলার কেউ ছিল না, তাই জঙ্গলি হয়ে গেছি। নন্দিতা হেসে উঠল শব্দ করে। মনে পড়ে গেল তার কোনো এক দুপুরের কথা। দুর্জয় সদ্য সাবান নিয়ে ভেজা শরীরে টাওয়েল পেঁচিয়ে ডাইনিংয়ে এসেছিল কিছু একটা কাজে। নন্দিতা রান্নাঘর থেকে উঁকি দিয়ে দুর্জয়কে দেখছিল বারবার আর চোখে। দুর্জয় তাকালে সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। আর সেই লুকোচুরির খেলায় কখন যে তরকারিতে দুবার লবণ দিয়ে ফেলেছে খেয়ালই নেই। এই কথা নিয়ে সেদিনও অবশ্য এক চোট হেসেছিল দুর্জয়। আর আজও তার অন্যথায় নয়। তনুজাকে গাড়িতে অপেক্ষারত অবস্থায় রেখে দুর্জয় বেরিয়েছিল জঙ্গলের উদ্দেশ্যে। কথা ছিল রাতের মধ্যে সে ফিরে না এলে পুলিশ নিয়ে যেন উপস্থিত হয় সে। তনুজা তাই অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর দীর্ঘ হবে জানায় সে। তাই ফোন হাতে নিয়ে কল লাগালো নাইমকে। আলতো কণ্ঠে বলল, আজ রাতে আমি ফিরব না। মেসেজটা সিন হতেই সাথে সাথেই ভিডিও কল এলো নাইমের। ঘাবড়ে গেল তনুজা, আমতা আমতা করে কেটে দিল সেই কলটা। সাথে সাথে আবারও বেজে উঠল ফোনটা। একবার দুবার করতে করতে এই নিয়ে 29 বার একইভাবে ধৈর্যের সাথে কল দিয়ে যাচ্ছে নাইম। শেষ বেলায় কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করলো তনুজা। সাথে সাথে রাগান্বিত কণ্ঠে নাইম বলল, আল্লাহর কসম লাগে, যেখানে আছো এই মুহূর্তে তুলে নিয়ে আসবো। আমি আসছি।
চলবে।